প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাস শুরু করার আগে তোমাদের প্রথমেই জানতে হবে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। ভূপৃষ্ঠের ওপর বাহ্যিক শক্তি যেমন নদী, বায়ু, হিমবাহ এবং সমুদ্র তরঙ্গের দ্বারা সংগঠিত ক্ষয়, পরিবহন ও সঞ্চয় প্রক্রিয়াকে বহির্জাত প্রক্রিয়া বলে। মনে রাখার সহজ উপায়: প্রকৃতির বাইরের শক্তিগুলো ভূপৃষ্ঠকে ভাঙে, সরিয়ে নিয়ে যায় এবং আবার কোথাও জমা করে। এই পুরো প্রক্রিয়াটাই বহির্জাত প্রক্রিয়া। এবার আমরা এই অধ্যায়ের প্রথম অংশে অর্থাৎ নদী ও তার সাধারণ ক্ষয় প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা 2 নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করব। অবরোহণ প্রক্রিয়া কাকে বলে? উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু জায়গাগুলি ধীরে ধীরে ক্ষয়ে গিয়ে ক্রমশ নিচু হয়ে যায় সেই প্রক্রিয়াকে অবরোহণ বা ডিগ্রেডেশন বলে। মনে রাখার সহজ উপায়: যেখানে ক্ষয় হচ্ছে সেখানে উচ্চতা কমছে, একেই অবরোহণ বলে। আবার পরের কোশ্চেন হচ্ছে, আরোহণ প্রক্রিয়া কাকে বলে? উত্তর: অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট পলি, বালি প্রভৃতির দ্বারা ভূপৃষ্ঠের নিচু অংশগুলি ভরাট হওয়ার প্রক্রিয়াকে অবরোহণ বলে বা স্তূপীকরণ বলে। মনে রাখার সহজ উপায়: যেখানে জমা হচ্ছে সেখানে উচ্চতা বাড়ছে, এটাই আরোহণ। অবরোহণ ও আরোহণের পার্থক্য কি? উত্তর: উচ্চভূমির ক্ষয় সাধন হলো অবরোহণ এবং ক্ষয়জাত পদার্থ নিম্নভূমিতে সঞ্চয় হলো আরোহণ। অবরোহণে ভূমির উচ্চতা হ্রাস পায় এবং আরোহণে ভূমির উচ্চতা বৃদ্ধি পায়। মনে রাখার সহজ উপায়: একটি কমায় অন্যটি বাড়ায়, এই বিপরীত সম্পর্কটাই মূল পার্থক্য। পরের কোশ্চেন, নদী অববাহিকা কাকে বলে? কোনো নদী ও তার সমস্ত উপনদী ও শাখা নদী মিলিত হয়ে যে অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলটিকে ওই নদীর অববাহিকা বলে। নদী যেখানে ছড়িয়ে আছে সেই পুরো এলাকাটাই তার অববাহিকা। পরের কোশ্চেন, ধারণ অববাহিকা কাকে বলে? পুরো নদী ও তার সমস্ত উপনদী মিলে যে অঞ্চলে জল পরিবহন করে, অর্থাৎ যতটা জল ধারণ করে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে, সেই অঞ্চলটিকে ওই নদীর ধারণ অববাহিকা বলে। যে এলাকা থেকে নদী জল সংগ্রহ করে সেই অংশটাই ধারণ অববাহিকা। জলবিভাজিকা কাকে বলে? যে উচ্চভূমি 2 বা তার বেশি নদী অথবা নদী ব্যবস্থাকে পৃথক করে সেই উচ্চভূমিকে জলবিভাজিকা বলা হয়। দুটি নদীর মাঝখানে উচ্চভূমিটাই জলবিভাজিকা। ক্ষয়সীমা কাকে বলে? ক্ষয়কারী শক্তিসমূহ ভূপৃষ্ঠের নিচে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে তাকে ক্ষয়সীমা বলে। ক্ষয় যতদূর গিয়ে থামে সেই শেষ সীমাটাই হলো ক্ষয়সীমা। ক্ষয়ীভবন কাকে বলে? ভূপৃষ্ঠের বিভিন্ন ক্ষয়কারী শক্তিসমূহের দ্বারা পদার্থের এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হওয়ার পদ্ধতিকে ক্ষয়ীভবন বলে। ক্ষয় শুধু ভাঙে না, সরিয়েও নিয়ে যায়, এই সরানোই ক্ষয়ীভবন। ষষ্ঠ ঘাতের সূত্র কাকে বলে? কোনো কারণে নদীর গতিবেগ যদি দ্বিগুণ বেড়ে যায় তখন তার বহন ক্ষমতাও 64 গুণ বৃদ্ধি পায়, একে বলা হয় নদীর ষষ্ঠ ঘাতের সূত্র। গতি একটু বাড়লেই বহন ক্ষমতা বহুগুণ বেড়ে যায়, এটাই ষষ্ঠ ঘাতের সূত্র। পরের কোশ্চেন, প্রপাতকূপ কাকে বলে? জলপ্রপাতের জল প্রবল বেগে যেখানে পড়ে সেখানে ক্ষয় কাজের মাধ্যমে হাড়ির মতো বিশাল আকারের গর্তের সৃষ্টি হয়, একে প্রপাতকূপ বলে। মনে রাখার ট্রিক: জলপ্রপাত যেখানে আঘাত করে সেখানেই গর্ত সৃষ্টি হয়, সেটাই প্রপাতকূপ। এই ছিল বহির্জাত প্রক্রিয়ার প্রথম অংশ। প্রিয় ছাত্রছাত্রী, এখন আমরা বহির্জাত প্রক্রিয়ার দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব, যেখানে আমরা হিমবাহ ও তার বিভিন্ন গঠন সম্পর্কে জানব। প্রথম কোশ্চেন, হিমশৈল কি? ভাবো, বিশাল বরফের পাহাড় সমুদ্রে ভাসছে। সমুদ্রে ভাসমান এই বরফের টুকরোকেই হিমশৈল বলা হয়। হিমশৈলের মাত্র 1/9 অংশ জলের উপরে দেখা যায়, বাকি 8/9 অংশ জলের নিচে থাকে। টাইটানিকের মতো বিশাল জাহাজ এই হিমশৈলে ধাক্কা খেয়ে ডুবে গিয়েছিল, কারণ জাহাজের চালক শুধু ওপরের ছোট অংশ দেখেছিল কিন্তু নিচের বিশাল অংশ সে দেখতে পায়নি, তাই হিমশৈল খুবই বিপজ্জনক। পরের প্রশ্ন, বার্গস্ট্রুন্ড কি? যখন হিমবাহ পাহাড় বেয়ে নিচে নামে
তখন পাহাড়ের গা ও হিমবাহের মধ্যে বড় ফাটল তৈরি হয়। একে বার্গস্ট্রুন্ড বলা হয়। ভাবো, তুমি একটা বরফের ঢালু পথে হাঁটছো, আর হঠাৎ সামনে একটা লুকোনো গভীর গর্ত, সেটাই বার্গস্ট্রুন্ড। এটি প্রায়ই তুষারে ঢাকা থাকে, তাই দেখা যায় না। পরের প্রশ্ন, ক্রেভাস কি? হিমবাহ যখন অসমান জমির ওপর দিয়ে যায়, তখন তার ওপর ফাটল তৈরি হয়। এই ফাটলকেই ক্রেভাস বলে। ভাবো, শুকনো মাটিতে ফাটল ধরেছে, ঠিক তেমনি বরফের ওপর ফাটল তৈরি হয়। এই ফাটলকে ক্রেভাস বলে। এগুলো লম্বা বা আড়াআড়ি হতে পারে। পরের প্রশ্ন, ক্রেভাস ও বার্গস্ট্রুন্ড পর্বত আরোহীদের কাছে বিপজ্জনক কেন? ক্রেভাস ও বার্গস্ট্রুন্ড অনেক সময় তুষারে ঢাকা থাকে, তাই পর্বত আরোহীরা হাঁটার সময় বুঝতেই পারে না নিচে ফাটল আছে। ফলে হঠাৎ পড়ে যাওয়ার ঝুঁকি থাকে, তাই এগুলো খুবই বিপজ্জনক। পরের প্রশ্ন, হিমরেখা কি? ভূপৃষ্ঠে একটি কাল্পনিক রেখা আছে। এর ওপরে সারা বছর বরফ থাকে, এর নিচে বরফ গলে যায়। একে হিমরেখা বলা হয়। যেমন মাউন্ট এভারেস্টের ওপরের অংশে সবসময় বরফ থাকে, নিচে গেলে বরফ গলে যায়। এই সীমারেখাটাই হিমরেখা। পরের প্রশ্ন, ফিয়োর্ড কি? হিমবাহের ক্ষয়কার্যের ফলে পাহাড় ক্ষয় গিয়ে গভীর উপত্যকার তৈরি হয়। পরে সেখানে সমুদ্রের জল ঢুকে যায়, তখন তাকে ফিয়োর্ড বলা হয়। যেমন নরওয়েতে অনেক সুন্দর ফিয়োর্ড দেখা যায়। কল্পনা করো, দুপাশে উঁচু পাহাড়, মাঝখানে গভীর জল। এটি ফিয়োর্ড। এই ছিল বহির্জাত প্রক্রিয়ার দ্বিতীয় অংশ। প্রিয় ছাত্রছাত্রী, এবার আমরা বায়ুর দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করব। প্রথম প্রশ্ন, মরুদ্যান কাকে বলে? বিশাল এলাকা জুড়ে বহুদিন ধরে বালি, পলি অপসারিত হতে হতে যদি অবনত অংশের গভীরতা ভূগর্ভের জলস্তর পর্যন্ত পৌঁছায়, তবে সেখানে গাছপালা, কৃষিকাজ ও জনবসতি গড়ে ওঠে। এই জায়গাগুলিকেই মরুদ্যান বা ওয়েসিস বলে। পরের প্রশ্ন, অপসারণ গর্ত কাকে বলে? মরু অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ার কারণে বালি, পলি ইত্যাদি শুষ্ক ও শিথিল অবস্থায় থাকে। তাই প্রবল বেগে বায়ু প্রবাহিত হলে কখনো কখনো বিশাল এলাকা জুড়ে বালি, পলি অপসারিত হয়ে অবনত স্থান বা নিচু গর্তের সৃষ্টি হয়। একে অপসারণ গর্ত বলে। রাজস্থান মরুভূমিতে অপসারণ গর্তগুলিকে স্থানীয় ভাষায় ধান্থ বলে। উদাহরণ, পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্তটি হল মিশরের কাতার। পরের প্রশ্ন, মস্তক বালিয়াড়ি কাকে বলে? মরু অঞ্চলে বায়ু কোনো বিশাল শিলাখণ্ডে বাধা পেয়ে যে বালিয়াড়ির সৃষ্টি করে তাকে মস্তক বালিয়াড়ি বলে। উদাহরণ, সাহারা ও আরব মরুভূমিতে অনেক মস্তক বালিয়াড়ি দেখা যায়। গাসি কাকে বলে? দুটি সিপ বালিয়াড়ির মধ্যবর্তী সুদীর্ঘ বালিস্তূপহীন উন্মুক্ত অংশকে গাসি বলে। মরুভূমি অঞ্চলে গাসি প্রধানত চলাচলের পথ হিসেবে ব্যবহার করা হয় বলে একে ক্যারাভ্যানও বলা হয়। দুটি সিপ বালিয়াড়ির মাঝের রাস্তাটাই হলো গাসি। পরের প্রশ্ন, ভ্রিয়ান কাকে বলে? মরু অঞ্চলের বায়ু প্রবাহের গতি পরিবর্তনের ফলে বালি এক স্থান থেকে অন্য স্থানে সরে যায়। এই ধরনের বালিয়াড়িকে অস্থায়ী বা চলমান বালিয়াড়ি বলা হয়। রাজস্থানের থর মরুভূমি অঞ্চলের এই চলমান বালিয়াড়িগুলিকে ধ্রিয়ান বলে। পরের প্রশ্ন, মরু সম্প্রসারণ কাকে বলে? মরু সম্প্রসারণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উর্বর বা অর্ধ উর্বর ভূমি ধীরে ধীরে মরুভূমির মতো শুষ্ক, অনুর্বর ও উদ্ভিদহীন হয়ে পড়ে। একেই মরু সম্প্রসারণ বলে। অর্থাৎ মরুভূমির সম্প্রসারণকেই মরু সম্প্রসারণ বলা হয়। এটি প্রধানত জলবায়ু পরিবর্তন ও মানুষের ভুল কার্যকলাপের কারণে ঘটে। এই অধ্যায়ের প্রথম অংশ থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাদ চলে গিয়েছিল, সেটা দেখে নাও এবার। পর্যায়ন কাকে বলে? যে প্রক্রিয়ায় বহির্জাত শক্তিসমূহের দ্বারা ক্ষয়, বহন ও সঞ্চয় কাজের মাধ্যমে উঁচু নিচু ভূমি সমতলে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে পর্যায়ন বা সমতলীকরণ বলে।
অবরোহণ ও আরোহণের মাধ্যমে পর্যায়ন সম্পন্ন হয়। প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা বহির্জাত প্রক্রিয়ার 3টি গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ নদী, হিমবাহ ও বায়ুর দ্বারা সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে জানলাম। তোমাদের কাছে একটা ছোট্ট পরামর্শ, শুধু পড়লেই হবে না, বোঝার চেষ্টা করবে এবং কল্পনা করে পড়বে। মনে রাখবে, ভূগোল এমন একটা বিষয় যা চোখে দেখলে বা কল্পনা করলে সবচেয়ে সহজে লাগে। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায় থেকে যে সমস্ত 5 কোশ্চেন হয় তা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।